সীমান্তের সন্ত্রাসী অবস্থানে গোলাবর্ষণ করল ইরানের আইআরজিসি। যুদ্ধে নিহত হয়েছে আর্মেনিয়ার 2300 সেনা, মরদেহ উদ্ধার চলছে। গোল্ডেন ভিসার মেয়াদ বাড়াচ্ছে আরব আমিরাত। সিরিয়ায় মার্কিন সেনার সঠিক সংখ্যা ট্রাম্পকে জানাননি তার ঘনিষ্ঠরা। সন্ত্রাসবাদের সঙ্গে ভারতের সম্পর্ক, তথ্য প্রমাণ জোগাড় করেছে পাকিস্তান। ট্রাম্পের নিরাপত্তায় থাকা সিক্রেট সার্ভিসের 130 কর্মীর করোনা। আরব ইসরায়েল চুক্তি থেকে লাভবান সব কোম্পানি বয়কটের ডাক। এবার মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল আরব আমিরাত। 2021 সালে আরো বড় বিপদের আশঙ্কা, সতর্কবার্তা নোবেলজয়ী সংগঠনের। এবং মিয়ানমারে মানবাধিকার নিয়ে বাইডেন সোচ্চার হবেন আশা বাংলাদেশের। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের অবস্থানে গোলাবর্ষণ করেছে। হামজা সায়েদ আশ-শুহাদা সামরিক ঘাঁটি থেকে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির স্থল বাহিনী বিপ্লব বিরোধী সন্ত্রাসীদের অবস্থানে গোলাবর্ষণ করেছে এবং এতে সন্ত্রাসীদের পক্ষ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনী বিশেষ করে আইআরজিসি বারবার বলে আসছে যে জাতীয় নিরাপত্তা রক্ষা, শান্তি ও ইরানের জনগণের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশগুলোতে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সশস্ত্র বাহিনীর কাছে রেডলাইন। আইআরজিসি সতর্ক করে বলছে, সন্ত্রাসীদের লজ্জাজনক ও অপরাধমূলক তৎপরতার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে। গত শুক্রবার ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সীমান্তে সন্ত্রাসীদের হামলায় 3 সীমান্তরক্ষী শহীদ হন। তবে সন্ত্রাসীদের অনুপ্রবেশ রুখে দেওয়ার জন্য ইরান ওই এলাকায় তাৎক্ষণিকভাবে বাড়তি সেনা মোতায়েন করে এবং সফলভাবে সন্ত্রাসীদেরকে রুখে দেয়। ইরানের সামরিক বাহিনীর পাল্টা হামলায় সন্ত্রাসীরা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ইরান সীমান্তে, বিশেষ করে পশ্চিম আজারবাইজান প্রদেশের সীমান্তে প্রায় এ ধরনের সংঘর্ষ হয়। এই প্রদেশের সঙ্গে তুরস্ক এবং ইরাকের সীমান্তও রয়েছে এবং এই সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা ইরানে অনুপ্রবেশ করে দেশের ভেতরে নানা রকমের নাশকতামূলক তৎপরতা চালানোর চেষ্টা করে। ফলে প্রায়ই সন্ত্রাসীদের সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাগোর্নো কারাবাখ যুদ্ধে সে দেশের 2300 সেনা নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এই সংক্রান্ত পরিসংখ্যান সংরক্ষণ করছে বলে তারা জানিয়েছে। এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাগোর্নো কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর সুসা এর আশপাশের এলাকা থেকে আর্মেনিয়ার আরও কিছু সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এসব মরদেহ আর্মেনিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। মানবিক বিবেচনায় রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা ও তত্ত্বাবধানে এসব সেনার মরদেহ উদ্ধার এবং হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছে। তবে গতকাল আর্মেনিয়ার কয়জন সেনার মরদেহ উদ্ধার এবং হস্তান্তর করা হয়েছে তা জানানো হয়নি। অবশ্য আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের 6 জন সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত 10 নভেম্বর আর্মেনিয়া ও আজারবাইজান পরিপূর্ণ যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সেখানে রুশ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছু কিছু পেশাজীবী বিশেষ ডিগ্রিধারী ছাড়াও অন্যান্য কিছু বিদেশির জন্য গোল্ডেন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট। এই ভিসা ব্যবস্থার মাধ্যমে দেশটিতে 10 বছর বসবাসের সুযোগ পাওয়া যাবে, তা আরও বাড়ানো হচ্ছে। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে সাধারণত পুনর্নবায়নযোগ্য ভিসার মাধ্যমে মাত্র কয়েক বছর কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু গত কয়েক বছর ধরে দেশটির সরকার ভিসা নীতি কিছুটা নমনীয় করে কিছু কিছু বিনিয়োগকারী, শিক্ষার্থী ও পেশাজীবীকে দীর্ঘদিন বসবাসের সুযোগ করে দিচ্ছে। আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম রোববার এক বিবৃতিতে বলেছেন, গোল্ডেন ভিসার মেয়াদ বাড়ানোর তালিকায় রয়েছে সব ধরনের ডক্টরেট ডিগ্রিধারী, মেডিকেল চিকিৎসক, কম্পিউটার, ইলেকট্রনিক্স প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল এবং বায়োটেকনোলজিক্যাল প্রকৌশলী।
কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিশেষ ডিগ্রিধারী বড় ধরনের তথ্য বিশ্লেষণে কাজ করে এমন ব্যক্তি বা মহামারী বিশেষজ্ঞরাও এর আওতার মধ্যে থাকবেন। এছাড়া আমিরাতে পড়াশোনা করছে এমন দেশসেরা শিক্ষার্থী বিশেষ কিছু বিশ্ববিদ্যালয় থেকে 3.8 বা তার উপরে সিজিপিএ অর্জনকারীরাও থাকবেন এই তালিকায়। 2018 সালে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী ভিসা পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর 2019 সালে সংযুক্ত আরব আমিরাত সরকার বিশেষ কিছু বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞানী, কৃতি শিক্ষার্থীদেরকে 5 থেকে 10 বছর দেশটিতে বসবাসের সুযোগ দিয়ে পুনর্নবায়নযোগ্য ভিসা দেওয়া শুরু করে। সিরিয়ার প্রকৃতপক্ষে আমেরিকার কত সেনা মোতায়েন রয়েছে সে কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানাননি তার ঘনিষ্ঠ লোকজন। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জেমস জেফ্রি ট্রাম্প প্রশাসনের শেষ সময়ে এসে একথা অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, তিনি এবং তার সহযোগী লোকজন সিরিয়ায় মোতায়েন সেনা সংখ্যা সম্পর্কে নিয়মিতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভ্রান্ত করেছেন। জেফ্রি বলেন, সিরিয়ায় প্রকৃতপক্ষে যত সেনা মোতায়েন করা হয়েছে তার চেয়ে সবসময় তারা অনেক কম সংখ্যার কথা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন। ডিফেন্স ওয়ান ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে জেমস জেফ্রি আরও বলেছেন, আমরা সবসময় সিরিয়ায় প্রকৃত সেনা সংখ্যার ব্যাপারে প্রেসিডেন্টের সঙ্গে লুকোচুরি খেলেছি। 2019 সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সমস্ত সেনা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন। সে সময় মার্কিন আইন প্রণেতারা এবং বহু সামরিক ও কূটনৈতিক কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন। এমনকি এই ইস্যুতে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেমস মার্টিস পদত্যাগ করেন। সন্ত্রাসবাদের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ তুলে ধরার কাজ শুরু করেছে পাকিস্তান। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষের পর নয়াদিল্লির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ এনে পাকিস্তান এসব তথ্য প্রমাণ উপস্থাপনের চেষ্টা করেছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে ভারতীয় সেনাদের মর্টার ও রকেটের হামলায় পাক সীমান্তের কয়েক ডজন বেসামরিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ভারতীয় বাহিনীর হামলায় একজন পাকিস্তানি সেনা ও 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া পাকিস্তানে আরও 33 ব্যক্তি আহত হয়। ভারতীয় বাহিনীর হামলার জবাবে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে এবং ভারতের 5 সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। ভারত বরাবর কাশ্মীর অঞ্চলে গেরিলাদের সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে, তবে এবার ভিন্ন ঘটনা ঘটছে। পাকিস্তান বলছে ভারত আগে আগ্রাসন চালিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ বলছে নয়াদিল্লি পাকিস্তান সীমান্তের কাছাকাছি 87টি সন্ত্রাসী ক্যাম্প প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে 21টি ভারত ও 66টি আফগানিস্তানের ভেতরে। পাক সরকারের কর্মকর্তারা বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী থেকে 700 সন্ত্রাসীকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য রিক্রুট করেছে ভারত। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মার্কিন সিক্রেট সার্ভিসের 130 জনেরও বেশি কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর জেনেছে দেশটির জাতীয় দৈনিক ওয়াশিংটন পোস্ট। আক্রান্তদের সংস্পর্শে আসায় ওই গোয়েন্দারা নিজেরাই সংক্রমিত হয়েছেন, নয়তো সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে রয়েছেন। মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকছেন প্রায় 300 সিক্রেট সার্ভিস কর্মী। ট্রাম্পের জনবহুল নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার দায়িত্বে থাকতেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। ট্রাম্পের মতো তার সমর্থকরাও মস্কোর মতো ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে না চলায় তার নির্বাচনী প্রচারণা থেকে হাজার মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা। তাই সিক্রেট সার্ভিসের কর্মীদের আক্রান্ত হওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হচ্ছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিভিন্ন রাজ্যের সিক্রেট সার্ভিসের কর্মীরা নিরাপত্তা বলয় তৈরি করেছিলেন। সেখানে উপস্থিত বহু কর্মকর্তাই স্বাস্থ্যবিধি না মেনে ট্রাম্পের দেখাদেখি মাস্ক ছাড়া উপস্থিত হয়েছিলেন। এছাড়া গত 3 সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিলেন সেখানে অধিকাংশই মাস্কবিহীন অবস্থায় ছিলেন। গত 3 নভেম্বর নির্বাচনের দিন নৈশভোজের অনুষ্ঠানে সেই বেপরোয়া মনোভাব দেখা গিয়েছিল ট্রাম্প ঘনিষ্ঠদের। এমনকি চিফ অব স্টাফ মার্ক মেডোসও ছিলেন সেই তালিকায়। ফলে তার শরীরেও করোনার সংক্রমণ শনাক্ত হয়। অনুমান করা হচ্ছে তাদের মাধ্যমে নিরাপত্তা কর্মীরা ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ কোরি লেভানডস্কি এবং ডেভিড বসি। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছে, সংক্রমণের প্রতিটি ঘটনাকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের সংক্রমণ নিয়ে সিক্রেট সার্ভিসের মুখপাত্র জুলি ম্যাকমার বলেন, গোপনীয়তার স্বার্থে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয়। তাদের কাছে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে বিবেচ্য। ইসরায়েল ও ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যেসব কোম্পানি চুক্তি করেছে তাদের সবাইকে বয়কটের ডাক দিয়েছেন
কুয়েতের প্রখ্যাত চিন্তাবিদ তারেক আল সায়দান। তিনি ইসরায়েলের সাথে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক বিরোধী এক আলোচনায় কথা বলেছেন। তিনি বলেন, আমাদের অবশ্যই ইহুদি ও তাদের সমর্থকদের পণ্য বয়কট করতে হবে। এ সময় তিনি ইহুদি পণ্য এবং যেসব আরব কোম্পানি তাদের সাথে চুক্তি করেছে তাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী বয়কট আন্দোলনের জোরদার করার দাবি জানান। শুধু কুয়েত নয়, বরং মিশর, আরব আমিরাত, বাহরাইন সহ অন্যান্য মুসলিম দেশগুলোকে এসব পণ্য বয়কটের আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার আরব দেশগুলোর উপর গুরুত্ব আরোপ করে বলেন, আরব জনগণ চাইলে বিশ্বে পরিবর্তন আনতে পারে। যদি সবাই এসব কোম্পানিগুলো বয়কট শুরু করে তাহলে সেটা ইসরায়েল ও তাদের সমর্থকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে। বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। সবশেষ আরব আমিরাত রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের দায়ে অভিযুক্ত মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। সংযুক্ত আরব আমিরাত এবার মিয়ানমারের সাথে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছে। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দফতরে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি লানা জাকি নাসিবে ও জাতিসংঘের মিয়ানমারের প্রতিনিধি কিয়োমা তুন নিজ নিজ দেশের পক্ষে যৌথ চুক্তি স্বাক্ষর করেন। এই যৌথ চুক্তির ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নসিবি বলেন, সংযুক্ত আরব আমিরাত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য উন্মুখ হয়ে থাকবে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্ব এবং সহযোগিতা জোরদার করার জন্য উভয় দেশের পারস্পরিক আগ্রহের বিষয়টি নিশ্চিত করবে। এ সময় উভয় দেশের কূটনীতিকরা জাতিসংঘের সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্কের সুযোগ নিয়ে আলোচনা করেন। এ সময় তারা রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। করোনা যুদ্ধে মিয়ানমারকে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করেছিল আরব আমিরাত। 2017 সালে রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারের চালানো বর্বর গণহত্যার সময় 24,000 মুসলিম নিহত হয়েছে। ধর্ষণের শিকার হয়েছিল 18,000 নারী। 36,000 মানুষ আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছিল। এছাড়া 1,16,000 মানুষ যৌন হয়রানির শিকার হয়েছিল। আর 10 লক্ষাধিক মানুষ দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। 2020 সালটার ওপর তিতি বিরক্ত সকলে। একের পর এক ঘটনা ঘটছে বছরভর। তবে নতুন বছরও ভালো যাবে না বলে আগেভাগেই সতর্ক করেছে নোবেলজয়ী সংগঠন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের শীর্ষ কর্মকর্তার সতর্কবাণী, 2021 সাল 2020-এর চেয়েও খারাপ হতে পারে। কিন্তু কেন এমন ভবিষ্যৎবাণী করলেন তিনি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা জারি করেছেন। তার কথায়, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে নোবেল শান্তি পুরস্কার প্রদানে বিশ্বের তাব্র রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ বার্তা। 2021 সালে একাধিক দুর্ভিক্ষের সাক্ষী হতে চলছে গোটা বিশ্ব। তা ঠেকাতে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। রাষ্ট্রনেতাদের এটা বুঝতে হবে। ওই সাক্ষাৎকারে বেসলি আরও বলেছেন, সময় থাকতে থাকতে রাষ্ট্রনায়কদের পরিস্থিতিটা বুঝতে হবে। তার আক্ষেপ, গত কয়েক মাস ধরে সংবাদ মাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন ও করোনা ভাইরাসের খবর সর্বাধিক প্রচারিত হয়েছে, অথচ গোটা বিশ্বের ক্ষুধার সঙ্গে লড়াইয়ের কথা কেউ বলেনি। অথচ এই লড়াইটার কথা বলা খুব জরুরি। তিনি আরও বলেছেন, 2020 সালে দুর্ভিক্ষের কিনারায় দাঁড়িয়েছিল গোটা বিশ্ব, কিন্তু রাষ্ট্রনেতাদের মোটা টাকা, অনুদান, আর্থিক প্যাকেজ ও ঋণ দেওয়ার প্রবণতার জেরে তা থেকে রেহাই মিলছে না। এখনই উপযুক্ত পদক্ষেপ না করলে 2021 সালের এই বিপদ এড়ানো যাবে না। নতুন বছরে আরও এক দফা লকডাউনের আশঙ্কা করছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি। বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে 11 লাখ রোহিঙ্গা শরণার্থীর বোঝা। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য 2 বছর আগে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটি দ্বিপক্ষীয় সমঝোতা সই হলেও এ যাবতে কোনো রোহিঙ্গাকে ফেরত নেওয়া হয়নি। এ ব্যাপারে বাংলাদেশ মিয়ানমারকে বাধ্য করতে পারেনি, এমনকি আন্তর্জাতিক মহল থেকেও তেমন কোনো কার্যকর চাপ সৃষ্টি করা যায়নি। এরকম অচল অবস্থার মাঝে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন আশা প্রকাশ করেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তিস্থল মিয়ানমার নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার সোচ্চার হবে। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর মোমেন বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত পরিপক্ক রাজনীতিবিদ। তার সঙ্গে আগেও আমরা কাজ করেছি।
তিনি নির্বাচিত হওয়ার ফলে আমেরিকার সঙ্গে আমাদের অনেক বেশি কাজ করার সুযোগ তৈরি হয়েছে। মিয়ানমার যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে বিষয়ে তার সরকার সোচ্চার হবে বলে আমরা আশাবাদী। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্প্রতি মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে এখন অং সান সুচি সরকারের বহির্বিশ্বের কাছ থেকে বদনাম ঘোচানোর পালা। তবে রোহিঙ্গাদের নাগরিকত্বের মর্যাদা দিয়ে স্বদেশে প্রত্যাবর্ষণের ব্যাপারে সুচি সরকার আন্তরিকভাবে এমনটি বিশ্বাস করে না ভুক্তভোগী রোহিঙ্গারা। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।